আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ইতিহাস ক্লাসের প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ইতিহাস প্রথম পত্রে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্রের ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আমাদের আজকের আলোচ্য যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি বা ঠিক করেছি সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের ইতিহাসে তার কোম্পানি শাসন আমলে যে সকল গভর্নর জেনারেলরা ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করছিল তাদের মধ্যে লর্ড কর্নওয়ালিসের শাসনকাল সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি 1784 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস উনি যখন পদত্যাগ করে দেশে চলে যান, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষের জন্য একজন যোগ্য দক্ষ গভর্নর জেনারেল খুঁজতেছিলেন এবং সেই সময় অস্থায়ীভাবে মাত্র 1 বছরের জন্য গভর্নর জেনারেল হিসাবে নিয়োগ প্রদান করেছিলেন জন ম্যাকফারসনকে। 1784 খ্রিস্টাব্দে জন ম্যাকফারসনকে 1 বছরের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বা ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত করে প্রেরণ করেছিলেন। এরপর 1786 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসকে ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসাবে নিয়োগ করে প্রেরণ করেছিলেন। ব্রিটিশ যে সকল গভর্নর জেনারেল ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা করেছিলেন তার মধ্যে এই লর্ড কর্নওয়ালিস ছিলেন অত্যন্ত দক্ষ, যোগ্য, ধৈর্যশীল, নম্র, ভদ্র এবং অধ্যবসায়ী, উদার। তিনি অত্যন্ত একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকা স্বাধীনতা যুদ্ধের সফল সেনানায়ক ছিলেন। ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের একজন গভর্নর জেনারেল প্রয়োজন ছিল। তো লর্ড কর্নওয়ালিস 1786 খ্রিস্টাব্দে ভারতবর্ষের গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে এসে ভারতবর্ষের তৎকালীন শাসন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য সচেষ্ট হন। লর্ড কর্নওয়ালিস ছিলেন কিন্তু ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ছিলেন তৎকালীন সময়ে পিটের একজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তো লর্ড কর্নওয়ালিস উনি ভারতবর্ষের গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে এসে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে তিনি সাম্রাজ্য বিস্তার অপেক্ষা সংস্কারমূলক কর্মকাণ্ডেই বেশি মনোযোগী ছিলেন। অর্থাৎ তিনি তৎকালীন ভারতবর্ষের শাসন ব্যবস্থায় বিভিন্ন রকম সংস্কার সাধন করে শাসন ব্যবস্থার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভারতবাসীর মন জয় করার চেষ্টা করেছিলেন এবং এদিকে তিনি মনোনিবেশ করেছিলেন। তার ভারতে যে সকল শাসন ব্যবস্থার ভিত্তি অনেকটা এই লর্ড কর্নওয়ালিসের আমলেই রচিত। ভারতবর্ষে এই লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ অনুকরণে শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন
কারণ লর্ড কর্নওয়ালিস মনে প্রাণে বিশ্বাস করতেন যে ইংল্যান্ডের নিয়মকানুন বা শাসন ব্যবস্থাটা হচ্ছে একটি আদর্শ এবং একটি শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। তাই তিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে এসে শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলি সংস্কারমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন, অর্থাৎ কতগুলো সংস্কার সাধন করেছিলেন। সংস্কারগুলো কী ধরনের সংস্কার সাধন করেছিলেন? অর্থাৎ ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের যে দুর্নীতি, এই দুর্নীতিগুলো তিনি দূর করার চেষ্টা করেছিলেন। বিচার ব্যবস্থার ক্ষেত্রে বেশ কিছু সংস্কার সাধন করার চেষ্টা করেছিলেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংস্কার সাধন করেছিলেন। এছাড়া ভারতের ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন। এভাবে এই সকল সংস্কারগুলোর মধ্য দিয়েই লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষের শাসন ব্যবস্থা গ্রহণ করে যে সকল সংস্কারগুলো সাধন করেছিলেন, আমরা জানলাম যে প্রধানত 4 ধরনের সংস্কারে তিনি হাত দিয়েছিলেন। আমরা এখন সেই সংস্কারগুলো সম্পর্কে হালকা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই যে সংস্কারের কথা বলছিলাম, যে লর্ড কর্নওয়ালিস শাসনভার গ্রহণ করে তিনি সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন করার চেষ্টা করেছিলেন। লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষের শাসন ব্যবস্থা গ্রহণ করে তিনি লক্ষ্য করলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা তারা নানা রকম অনৈতিক অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে পড়েছে। ফলে এ সকল কর্মকাণ্ড দেখে তিনি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত, ব্যথিত হন। এ কারণেই তিনি সর্বপ্রথম কোম্পানির কর্মচারীদের দুর্নীতি রোধ করার কাজে হাত দেন। তিনি মনে করেছিলেন যে অর্থনৈতিক কারণেই হয়তো কোম্পানির কর্মচারীরা বা অর্থের অভাবে হয়তো তারা দুর্নীতির সাথে অবৈধ উপায়ে সম্পদ সংগ্রহ করতে শুরু করেছে। তাই তিনি দুর্নীতি রোধ করার লক্ষ্যে তিনি সর্বপ্রথম কোম্পানির কর্মচারীদের বেতন বৃদ্ধি করলেন। কোম্পানির কর্মচারীদের দুর্নীতি রোধকল্পে তিনি সর্বপ্রথম কী ব্যবস্থা গ্রহণ করলেন? তাদের বেতন বৃদ্ধি করলেন এবং তারা যে সকল অন্যায় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছিল, কোম্পানির স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে তুচ্ছ করে তারা ব্যক্তিগত স্বার্থে অবৈধ উপায়ে তারা দুর্নীতি করে অনৈতিকতার সাথে জড়িয়ে পড়ে অর্থ উপার্জন করা শুরু করেছিল এবং তারা যাতে এ অর্থ উপার্জন করতে না পারে সেজন্য কোম্পানির কর্মচারীদের তাদের সম্পত্তির হিসাব দিতে দাখিল করতে বাধ্য করেছিলেন এবং শাসন ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার জন্য তিনি কর্নওয়ালিস কোড বা কর্নওয়ালিস বিধি প্রণয়ন করে সর্বপ্রথম ভারতে সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেছিলেন। তাহলে ভারতের যে সরকারি চাকরি যে বিধিমালা, এই বিধিমালা সর্বপ্রথম লর্ড কর্নওয়ালিসের সময়ই কিন্তু শুরু হয়। তাহলে সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেছিলেন সর্বপ্রথমকে লর্ড কর্নওয়ালিস। এছাড়া লর্ড কর্নওয়ালিস বিচার ব্যবস্থার ক্ষেত্রে বেশ কিছু সংস্কার সাধন করেছিলেন, অর্থাৎ বিচার ব্যবস্থা সংস্কার সাধন তার শাসনের একটা উল্লেখযোগ্য অধ্যায় বলে আমরা মনে করি। তিনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি বিচার বিভাগকে রাজস্ব বিভাগ থেকে কী করেছিলেন? তিনি আলাদা করেছিলেন। সদর নিজামত আদালতের তত্ত্বাবধানে তিনি ভারতের কলকাতা, মুর্শিদাবাদ, ঢাকা এবং লাহোরে 4টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলেন। এই ভ্রাম্যমাণ আদালতগুলি
ফৌজদারি মামলার বিচার কার্যগুলো তিনি সম্পন্ন করতেন। নিষ্ঠুর দণ্ডাদেশে তিনি বিরোধী ছিলেন, এজন্য নিষ্ঠুর দণ্ডাদেশ বিলুপ্ত করলেও নরহত্যার ব্যাপারে তিনি কঠোর শাস্তি প্রদান করতেন। লর্ড কর্নওয়ালিস তিনি তার পূর্বে অর্থাৎ ওয়ারিং হেস্টিংসের সময় ফৌজদারি এবং দেওয়ানি বিচার সংক্রান্ত যে সকল ব্যবস্থা ছিল সেগুলোকে তিনি কিন্তু সম্পন্ন করেন। লর্ড কর্নওয়ালিস দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রদেশগুলোকে জেলা এবং জেলাগুলোকে থানায় বিভক্ত করেন এবং প্রত্যেক থানায় একজন করে দারোগা নিযুক্ত করেন। জেলা সরমায় কর্মকর্তা হিসাবে তিনি জেলা প্রশাসককে দায়িত্ব প্রদান করেন এবং জেলা ম্যাজিস্ট্রেটকে পুলিশ বিভাগের উপর কর্তৃত্ব করার ক্ষমতা প্রদান করেন। এর ফলে ইতিপূর্বে স্থানীয় জমিদারদের উপর শান্তি শৃঙ্খলা রক্ষা করার যে দায়িত্ব ছিল সেটা কিছুটা খর্ব হয়। এভাবে লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে যে আধুনিক পুলিশি ব্যবস্থা, বর্তমান যে পুলিশ ব্যবস্থা, এই আধুনিক পুলিশ ব্যবস্থার তিনি কী করেছিলেন, গোড়াপত্তন করেছিলেন। তাহলে আমরা আরেকটা লক্ষ্য করলাম যে ইতিপূর্বে দেখলাম যে লর্ড কর্নওয়ালিস তিনি ভারতের সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেছিলেন। এখন দেখলাম যে আধুনিক পুলিশ ব্যবস্থার গোড়াপত্তনও লর্ড কর্নওয়ালিস করেছিলেন। আরেকটা তিনি সংস্কার সাধন করেছিলেন, সেটা হচ্ছে বাণিজ্য সংস্কার। ব্যবসা বাণিজ্যের দুর্নীতি রোধকল্পে লর্ড কর্নওয়ালিস বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা যাতে দুর্নীতির সাথে জড়িয়ে না পড়ে, দুর্নীতি করে যেন অর্থ উপার্জন করতে না পারে, এ কারণে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে হলেও কোম্পানির যারা কালেক্টর ছিল তারা প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই ব্যবসা বাণিজ্যের সাথে যেন যুক্ত হতে না পারে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া তিনি কী করেছিলেন, কালেক্টরদের ছাড়াও তিনি দেশীয় ব্যবসায়ীদের কাছ থেকেও মালামাল সংগ্রহের তিনি ব্যবস্থা চালু করেছিলেন এবং দেশীয় বণিকরা যাতে কোনোভাবেই কোম্পানির কর্মকর্তা কর্মচারী বা কালেক্টরদের কাছে বা কারোর কাছে যেন অত্যাচারিত না হয় সেই ব্যাপারে তিনি কঠোর নজরদারি রেখেছিলেন। এভাবে লর্ড কর্নওয়ালিস সংস্কার সাধন করে তিনি দেশের অর্থনৈতিক অবস্থাকে, তারপর যে শৃঙ্খলার দিকটা খুব সুন্দরভাবে পরিচালনা করা দিকে মনোযোগ দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই লর্ড কর্নওয়ালিস তার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এছাড়া তার যে আরেকটা সংস্কার রয়েছে সেটা হচ্ছে ভূমি ব্যবস্থাপনা সংস্কার। এই লর্ড কর্নওয়ালিসের যে সকল সংস্কারগুলো তিনি ভারতবর্ষে শাসন ব্যবস্থায় থেকে যে সকল সংস্কারগুলো সাধন করেছিলেন তার মধ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে ভূমি ব্যবস্থার সংস্কার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমি ব্যবস্থার সংস্কারটা একটু আলোচনা করতে গেলে একটু সময় একটু ব্যাপকভাবে আলোচনা করা দরকার। এই কারণেই আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব লর্ড কর্নওয়ালিসের ভূমি ব্যবস্থার সংস্কার। অর্থাৎ লর্ড কর্নওয়ালিসের ভূমি ব্যবস্থার সংস্কারটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে পরিচিত। তো এই সংস্কারটা আমরা আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।